ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি, এসএমএস, টিকা কার্ড দেখাতে না পারলে পাচ্ছেন না কেউ। অ্যাম্বুলেন্স দিলেও টাকায় কেনা টিকা দিতে এখনো আশার বাণী ভারতের। একদিনে রেকর্ড ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পুরো ঢাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা। ফেনীর স্বর্ণ লুটের মামলায় বরখাস্তকৃত ডিবির ৩ কর্মকর্তাকে নিয়ে সেই দিনের ৩ স্পটে তদন্ত দল। ৬ দিনের রিমান্ড শেষে ৫ জন কারাগারে। দেখছিলেন শিরোনাম, প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আসাদ। বিএনপি কর্মীরা পুলিশের উপর হামলা করায় পুলিশ বাধ্য হয়ে প্রতিহত করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেইখানে যাওয়ার সময় তারা উচ্ছৃঙ্খলভাবে তারা যেই ঘটনাটি ঘটিয়েছে, যেখানে নাকি পরিষ্কার কোভিডের জন্য বলে দেওয়া হয়েছে কোনো সমাবেশ নাই, কোনো এক জায়গায় সমাবেত হতে পারবে না, তারপরেও তারা উপেক্ষা করে শত শত তাদের ফলোয়ার নিয়ে ওখানে জোর করে ঢুকেছে এবং তারা একটা শান্তি ভঙ্গের চেষ্টা করেছে এবং ওইখানে যেই পুলিশের উপরে বেধড়ক ইট পাটকেল ছুড়েছে, যার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে করেছে। এইটি ঘটনা। দেশে ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার সংস্কৃতি থেকে এখনও বের হতে পারেনি দলটি। বিএনপি এখনও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। ২০০৫ সালে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যে উঠে আসে বিএনপির রাজনীতির কথা। গালিগালাজ পর্যন্ত করেছে বেগম জিয়া, এদেশের মানুষ শুনেছে। আর তামাশা করবেন না, নিজেরাই শিষ্টাচার বর্জিত আচরণ করছে। দলটির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বিএনপি। এদেশে ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। সভায় আওয়ামী লীগ নেতারা বিএনপি সরকারের আমলের নানা সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দলটি দেশে এখনো অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। বিএনপি জামাত সেই ৭১-এর ঘাতক, ৭৫-এর ঘাতক, ২০০৪-এর ঘাতক এবং তারা এর পরেও ২০১৩-১৪ সালেও অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই সন্ত্রাস শেষ হয় নাই। এই বিএনপি জামাত যারা এখনো চায় বাংলাদেশ হবে পাকিস্তানের একটি কনফেডারেশন, বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। এ সময় আফগানিস্তান ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ নেতারা। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর খায়েশ পূরণ হবে না বলেও মন্তব্য করেন তারা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। করোনা টিকা প্রসঙ্গ। করোনার টিকা পেতে মঙ্গলবারও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। কেন্দ্রে কেন্দ্রে লেগে যায় হুড়োহুড়ি। এদিকে চট্টগ্রামে টিকা পেতে মরিয়া নগরবাসীর সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। শফিকুল আলমের প্রতিবেদন। টিকা পাওয়া যাবে কিনা এমন সংখ্যায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন টিকা কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় ভ্যাকসিন প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়লে এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমলেও অনেকের মুখেই ছিল নানা অভিযোগ। খুব জাম, কোনো ডিসটেন্স নাই, একজন সাথে ধাক্কাধাক্কি করে লাইন দিয়েছি আমরা। টিকা না পাওয়ার কারণে বিদেশ যাত্রা নিয়েও নিশ্চয়তায় আছেন প্রবাসীরা। প্রবাসী যারা আছি তারা তো কেউ এখনো দুবার ফ্লাইট খোলার কোনো নিউজ নাই, যেহেতু ভ্যাকসিন মারার প্রতি সবাই অপেক্ষা করতেছে। এই মাসের মধ্যে আমাদের ফ্লাইট চালু হবে ওমানের, আমরা কিভাবে যাব? ঠিক আছে স্যার। চট্টগ্রামে টিকা নিয়ে অনিশ্চয়তা তৈরির পর গত 15ই আগস্ট রাতে 3,34,000 টিকা আসলে কেটে যায় সংকট। দুশ্চিন্তার কারণেই উল্লেখ করে সিভিল সার্জন জানান, পর্যাপ্ত টিকা আছে চট্টগ্রামে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মডার্নার প্রথম ডোজ দেয়া বন্ধ থাকায় রাজধানীতে দেয়া হয় সিনোফার্মের প্রথম ডোজ। তবে
SMS এবং টিকা কার্ড না দেখাতে পারলে কাউকে দেয়া হয়নি ভ্যাকসিন। এদিকে রেজিস্ট্রেশনের পরও করোনার টিকা না পাওয়ায় আটকে আছে অনেক প্রবাসীর বিদেশ যাত্রা। মডার্নার মজুদ না থাকায় প্রথম ডোজে সিনোফার্মে টিকা নিতে হচ্ছে রাজধানীবাসীকে। তবে তাতেও উৎসাহের ঘাটতি নেই। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা প্রার্থীদের দীর্ঘ সারি। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই মানুষের সারি নেমে আসে রাস্তা পর্যন্ত। কিন্তু মানুষ অনুযায়ী পর্যাপ্ত টিকা না থাকায় মাঝপথে বন্ধ হয়ে যায় সিনোফার্মের টিকা দেয়া। এতে ক্ষোভ জানান অনেকে। হঠাৎ করে বলতেছে ভ্যাকসিন নাই, পরে আবার ওয়েট করলাম, কাগজটা নিছে না, ওইখানে অনেক সময় ছিলাম। তবে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও যারা টিকা পেয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। বাট স্টিল স্যাটিসফ্যাকশন হচ্ছে কি আমি লাস্ট পর্যন্ত ভ্যাকসিনটা দিতে পারছি। এদিকে ভিসা হয়ে গেলেও এখনো টিকা না পাওয়ায় বিদেশ যাওয়া আটকে আছে অনেক প্রবাসীর। দূর দূরান্ত থেকে ছুটে এসেও টিকা না পেয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। আমি একজন প্রবাসী, আমি গত 10 তারিখে রেজিস্ট্রেশন করছি টিকার জন্য, এখন পর্যন্ত SMS আসে নাই। টিকা হইলে যাইতে পারবো ইনশাআল্লাহ। সিনোফার্মের পাশাপাশি রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজও দেওয়া হচ্ছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। অ্যাম্বুলেন্স দিলেও আগাম টাকা দিয়ে কেনা টিকা দিতে এখনও আশার বাণী শুনিয়ে যাচ্ছে ভারত। করোনা পরিস্থিতি সামলে বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হবে বলে আবারও জানিয়েছেন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বললেন, বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত প্রতিশ্রুতি রাখবে। করোনা মহামারী শুরু হবার পর থেকেই টিকার জন্য মরিয়া হয়ে ওঠে গোটা বিশ্ব। বাংলাদেশও দ্রুত এই ভাইরাস থেকে মুক্তি পেতে গত বছরের 28 আগস্ট ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার টাকাও পরিশোধ করে বাংলাদেশ। 7 ফেব্রুয়ারি শুরু হয় টিকাদান কর্মসূচি। 70 লাখ ডোজ টিকা সরবরাহের পর বন্ধ হয়ে যায় চালান। প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকা পাওয়া 15.5 লাখ মানুষকে নিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। বন্ধ হয় টিকাদান। ভারতকে দফায় দফায় অনুরোধ জানানো হলেও নিজ দেশে চলা করোনা পরিস্থিতির কারণে টিকা সরবরাহ বন্ধ রাখে দেশটি। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর হাতে 31টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং 20 টন চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রসঙ্গ তোলেন। India also gave us a lot of vaccines and maybe we are waiting that they will start giving those vaccines. They have managed their COVID by and large pretty effectively. And then we hope that the commitment they made will come forward. So don't worry. And by now we have enough supply line. So hopefully we can take care of the problem. ভারতের হাই কমিশনার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, করোনা পরিস্থিতি সামলে ঢাকাকে প্রতিশ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে নয়াদিল্লি। As we have said, it is not that we will not supply. We've only said that till the crisis is over in India. So we are on that path. At the earliest we can resume, we will of course want to resume it. Why would we not? Bangladesh is a priority partner and Bangladesh has already committed purchase of these vaccines. So our goal is to try and expedite that. On the subject of Afghanistan, I'm the High Commissioner here in Bangladesh, so I think I will leave that question. ভারত থেকে কেনা টিকা পেতে অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ অন্যান্য উৎস থেকে করোনা টিকা পেতে তৎপরতা চালায়। দেশে আসতে থাকে একের পর এক চালান। সবশেষ সোমবার দেশে উৎপাদন করতে চীনের কোম্পানি সিনোফার্মের সঙ্গে চুক্তি করে ইনসেপ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে মঙ্গলবার দুপুর পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 198 জন। তবে কমেছে শনাক্তের হার। হাসপাতালে শয্যা সংকট কিছুটা কমলেও এখনও মিলছে না আইসিইউ। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায় 72 জন। এরপরই রয়েছে চট্টগ্রাম, সেখানে মারা গেছেন 52 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রাণঘাতী করোনায় আবারও বাড়ছে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় মারা গেছেন 198 জন। তবে সংক্রমণের হার কমায় হাসপাতালগুলোতে এখন রোগীর চাপ কম। যারা ভর্তি আছেন তারা বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে। তবে শয্যা খালি নেই আইসিইউতে। 24 ঘন্টায় সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে 72 জন। বর্তমানে যে পরিমাণ মৃত্যু হইতেছে সে পরিমাণ আপনার যদি আইসিইউর একটু বেডের পরিমাণ সংখ্যা বাড়ায় তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রাম বিভাগে 52 জন। তাদের মধ্যে কুমিল্লার 15, চট্টগ্রামের 11 ও ব্রাহ্মণবাড়িয়ার 9 জন।
খুলনা বিভাগে করোনায় মারা গেছেন ২৬ জন, তাদের মধ্যে ঝিনাইদহে ৭ জন ও খুলনার ৫ জন। কমেছে হাসপাতালে রোগীর সংখ্যা। করোনায় ১৮ জন মারা গেছেন সিলেট বিভাগে, তাদের মধ্যে ১৩ জনই সিলেট জেলার। রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন, তাদের মধ্যে নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ার ২ জন করে। রাজশাহী মেডিকেলে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি আছেন ২৮৯ জন। আগে যেমন ছিল একটা বেডের জন্য অনেকজন চাপাচাপি, এখন মোটামুটি ফাঁকা থাকছে বেড। আগের তুলনায় ওয়ার্ডে রুগী একটু পরিমাণ কম, সুস্থ হচ্ছে মানুষের। ৮ জন মারা গেছেন ময়মনসিংহ বিভাগে, তাদের মধ্যে ৩ জনই ময়মনসিংহ জেলার। শনাক্তের হার প্রায় ২০%। আইসিইউর প্রবলেমটা যদি একটু উন্নতি হতো তাহলে আমাদের রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা কমতো। রোগী নেওয়ার সময় দেখা যাইতেছে যে আইসিইউতে সিট থাকে না, যার জন্য রোগী মারা যাইতেছে। এছাড়া বরিশাল বিভাগে ৭ জন ও রংপুর বিভাগে ৬ জন মারা গেছেন করোনায়। আহসানুল করিম, সময় সংবাদ। প্রবাসের সময় আরও থাকছে জরুরি অ্যান্টিবায়োটিক, শ্বাসকষ্ট থেকে শুরু করে গ্যাস্ট্রিকের ওষুধ সবই নকল। রাজধানীর মিটফোর্ড হয়ে ছড়িয়ে পড়ত সারা দেশে, গ্রেফতার ৮। দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ালো। মঙ্গলবার দুপুর পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩০৬ জনই রাজধানীর। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গু পরিস্থিতির অবনতির আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানী জুড়ে এডিস মশার তাণ্ডবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে অসহ্য যন্ত্রণায় নগরবাসী। শিশু থেকে বৃদ্ধ বাদ পড়ছেন না কেউই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে। আর মঙ্গলবার একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে আইডিসিআর। আমাদের এলাকায় অনেক মশার কয়েল, মশারি এত কিছু ব্যবহার করার পরেও মশা আপনার নিধন হচ্ছে না। দিনও যেরকম মশা, রাত্রেও এরকম মশা। রাজধানীর ৫টি ডেঙ্গু হটস্পটের পাশাপাশি নতুন নতুন এলাকা ডেঙ্গু রেড জোনে পরিণত হচ্ছে। আস্তে আস্তে কিন্তু স্পট বাড়তেছে। এখনই সময় আমাদের ডেঙ্গুর মশার বংশবিস্তার না হলে কিন্তু পুরো ঢাকাকেই আক্রান্ত করতে ফেলতে পারে। এদিকে হাইকোর্টে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে ২০১৯ সালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অবহেলার প্রমাণ পাওয়া গেছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, আফগানিস্তানের কিছু নাগরিককে আশ্রয়ের প্রস্তাব সঙ্গত কারণে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। সরকারের এই সিদ্ধান্তকে সময় উপযোগী হিসেবে বর্ণনা করে সতর্ক থাকার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তালেবান আফগানিস্তান দখল করে নেবার পর গত ১৪ আগস্ট ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির কিছু নাগরিককে আশ্রয়ের প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে সাফ না জানায় ঢাকা। মঙ্গলবার দুপুরে রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত শোক দিবসের আলোচনা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। ১১.৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝার পরে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। আমরা যদি ক্ষমতা থাকতো নেওয়ার মতো, আমরা নিশ্চয়ই তাদের প্রস্তাবটা গ্রহণ করি। বাস্তবতার প্রেক্ষিতে আমরা বলেছি। আফগানিস্তানে জনগণের মতামতের ভিত্তিতে সরকার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায় বাংলাদেশ। দেশটির ক্ষমতার এই পালাবদল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জনগণের ইচ্ছার প্রেক্ষিতে যদি কোনো সরকার গঠিত হয়, তাদের আমরা সাপোর্ট করি। তারা আমাদের সার্কভুক্ত নেশন, আমরা সব সার্কভুক্ত নেশনের উন্নয়ন হোক, আমরা এটা চাই। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দেওয়াকে সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আফগানিস্তান ইস্যুতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে বলেও মনে করেন তারা। মনে রাখতে হবে যে আমরা কোনো সময় কোনো দেশের কনফ্লিক্টের সাথে কিন্তু সম্পর্ক রাখিনি এবং সেখানে আমরা কখনো আমাদের হাত বাড়িয়ে আমরা কিছু করিনি। আমার মনে হয় যে স্ট্যান্ডটা নিয়েছে সেই স্ট্যান্ডটাই নিতে হবে। আমার মনে হয় আমরা একটা ভালো অবস্থায় আছি, কারণ আমরা কখনোই আফগানিস্তানের সাথে সেই ধরনের সম্পর্ক রাখিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জরুরি অ্যান্টিবায়োটিক, শ্বাসকষ্ট থেকে শুরু করে গ্যাস্ট্রিকের ওষুধ সবই নকল। আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হতো এই ওষুধ। রাজধানীর মিটফোর্ড হয়ে উৎপাদিত নকল ওষুধ ছড়িয়ে পড়ত সারা দেশে।
রাজধানীর ও কয়েকটি জেলায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে দেশ জুড়ে চক্র আছে কয়েকটি। বুলবুল রেজার রিপোর্ট। গ্যাস্ট্রিক থেকে শুরু করে জীবন রক্ষাকারী সব ওষুধের সমাহার। প্যাকেট দেখে কারো বোঝার উপায় নেই, সবই নকল। করোনা মহামারীর মধ্যেই দেশে একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। ঢাকা, সাভার ও পিরোজপুরে অভিযান চালিয়ে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর সন্ধান মিলেছে নকল ওষুধ তৈরির কারখানার। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল ওষুধ তৈরির এই চক্রটির নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত। চক্রটির মূল হোতা ফয়সাল মোবারক, যিনি একসময় ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আতিয়ার নামে এক রসায়নবিদের সঙ্গে পরিচয়ের পর নকল ওষুধ তৈরির বিষয়টি তার মাথায় আসে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আতিয়ার বিভিন্ন ফর্মুলা দিতেন ফয়সালকে। কেমিক্যাল সরবরাহের দায়িত্বে ছিল মুহিব। নকল ওষুধে মোড়ক লাগাতেন নাইম। নাসির, ওয়াহিদ, রবিন, ফয়সাল, ইব্রাহিম ও মামুন পাইকারি ক্রেতা। তাদের হাত ধরেই মিটফোড় হয়ে তা ছড়িয়ে পড়ত সারা দেশে। এই ধরনের কার্যক্রম একটি বলা হয় যে হত্যাকাণ্ডের চেয়েও কম না। তো এই ধরনের চক্রের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। জেনে শুনে যেসব দোকানদার এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা হচ্ছে একটি চক্র। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ফেনীর আলোচিত স্বর্ণ লুটের মামলায় বরখাস্তকৃত ডিবির ৩ কর্মকর্তাকে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। এছাড়া আদালতে ২ গাড়ি চালকের সাক্ষ্য রেকর্ড করা হয়। পরে ৬ দিনের রিমান্ড শেষে ৫ কর্মকর্তাকে মঙ্গলবার রাতে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। মীর হোসেনের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় গোয়েন্দা পুলিশের ৫ কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে অভিযোগ স্বর্ণ ডাকাতির। গত ৮ আগস্ট চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ২০টি স্বর্ণের বার লুট করেন বলে অভিযোগ করা হয়। আমাদের কাছে যে আসামিগুলো রিমান্ডে ছিলেন তাদের যে তথ্যগুলো ছিল আমরা এই তথ্যগুলো আসলে যাচাই বাছাই করতেছি। বাকি 5টা যে স্বর্ণের বার ছিল এটা উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ঘটনার সময় উপস্থিত থাকা ২ গাড়ি চালককেও একই দিন বিকেলে আদালতে হাজির করে পিবিআই। প্রায় 4.5 ঘন্টা ধরে তাদের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেন আদালতের বিচারক মোহাম্মদ জাকির হুসাইন। এদিকে সাক্ষ্য গ্রহণের আগে তদন্তের স্বার্থে স্বর্ণ ডাকাতির সাথে জড়িত ডিবির উপপরিদর্শক মোতাহের হোসেন, নুরুল হক ও মিজানুর রহমানকে নেওয়া হয় ঘটনাস্থলে। এই মামলার যে সাবেক 3 জন এসআই ছিলেন তাদেরকে নিয়ে আমরা তাদের দেখানো মতে মামলার ঘটনাস্থল পরিদর্শন করি। পাশাপাশি এই মামলার অন্যতম প্রত্যক্ষদর্শী 2 জন সাক্ষীর জবানবন্দি আমরা বিজ্ঞ আদালতে রেকর্ডের ব্যবস্থা করি। পরে 6 দিনের রিমান্ড শেষে 5 কর্মকর্তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় ফেনীর ডিবির ওসি ও 5 কর্মকর্তা সহ 7 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 15টি স্বর্ণের বার। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। কাগজে প্রতিষ্ঠানের নামে ফাঁস ফাইন্যান্স লিমিটেডের 1300 কোটি টাকা লোপাটে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের একে অপরকে দোষারোপে শেষ হয়েছে দ্বিতীয় দিনের দুদকের জিজ্ঞাসাবাদ। তবে অর্থ লোপাটের ঘটনা স্বীকার করলেও এই লোপাটে জড়িত নন বলে দাবি ফাঁস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের। এসএ এন্টারপ্রাইজ, মুন ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাইজ, সুগদা লিমিটেড, হাল ইন্টারন্যাশনাল, জি&জি এমন 20 প্রতিষ্ঠানের নামে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের 1300 কোটি টাকা লোপাট হয়। এসব প্রতিষ্ঠানের নাম থাকলেও বাস্তবে নেই। দুদকের তদন্ত বলছে ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অস্তিত্ব নিশ্চিতে পরিদর্শন করাই হয়নি। ফার্স্ট ফাইন্যান্সের সাবেক এমডি শাহরিয়ার সহ পরিচালনা পর্ষদের সহযোগিতায় পিকে হালদার এই অর্থ ঋণের নামে হাতিয়ে নেয় বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। এতে প্রথম দিনের জিজ্ঞাসাবাদে কাগজে প্রতিষ্ঠানকে ঋণ দেয়ায় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে দোষারোপ করেন কর্মকর্তারা। আমরা যা করছি সমস্ত তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর তার নির্দেশে। দ্বিতীয় দিনে ফার্স্ট ফাইন্যান্সের সাবেক এমডি সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের তদন্ত দল। জিজ্ঞাসাবাদ শেষে ঋণ লোপাটে বা আত্মসাতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবে অর্থ লোপাট হয়েছে সেটি সত্য। নো কমেন্ট। মানে কি অভিযোগ যেটা বলছে সেটা সত্য? নো কমেন্ট, নো কমেন্ট, এট দিস মোমেন্ট নো কমেন্ট। না, ওখান থেকে তো টাকা পয়সা তো গেছে, এটা ঠিক। জি, আমরা নিছি এরকম কোনো অভিযোগ নাই। ওরা বলে ওরা প্রমাণ করতে পারলে তো ফাঁসি হবে। হোক
বুধবার তলবের তালিকায় থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের কর্মকর্তাদের 7 জন ছিলেন অনুপস্থিত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীর সময় আরও থাকছে টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। 17 অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু টাইগারদের মিশন, ফাইনাল 14 নভেম্বর। ভালো করার প্রত্যাশা মাহমুদুল্লাহ। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়ছে ইলিশের সরবরাহ। প্রতিদিনই আসছে 30 থেকে 40 মেট্রিক টন ইলিশ, কিন্তু কমছে না দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকায়। দাম ভালো পেয়ে খুশি জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। জেলা ফিশিং বোট মালিক সমিতির দাবি, সরকারের 65 দিনের নিষেধাজ্ঞার কারণে সুফল পাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাকখালী নদীর তীরে ভিড়ছে একের পর এক ইলিশের ট্রলার। প্রতিটি ট্রলারে রয়েছে 2 থেকে 3000 ইলিশ, যা নেওয়া হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। ঝুড়ি ভরা বড় বড় ইলিশ, যা দেখে খুশি জেলে ও ট্রলার মালিক। ইলিশ বিক্রির হাঁকডাক চারদিকে। ভালো দাম পেয়ে দারুণ খুশি জেলেরা। প্রচুর মাছ পাইছি, দুটিতে আমাদের 60 লাখ টাকা বিক্রি হয়েছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিনই বাড়ছে ইলিশের সরবরাহ, তবুও কমছে না দাম। বড় আকারের ইলিশ হওয়ায় সারা দেশে সরবরাহ করে চড়া দাম পাচ্ছেন বলে জানালেন ব্যবসায়ীরা। বড় বড় ইলিশ 1 লাখের উপরে চলতেছে 100-তে। যে রেট পাইতাম, যে দাম মূল্য পাইতাম, তার 3 গুণ পাচ্ছে এই বছর। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বাড়ায় রাজস্ব আদায়ও দিন দিন বাড়ছে। ইলিশের অবতরণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে। গেল 10 দিনে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে সরবরাহ হয়েছে 468 মেট্রিক টন মাছ, যার মধ্যে ইলিশ রয়েছে 296 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কম শুল্কে চাল আমদানির অনুমোদনে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে দাম। মাত্র একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে চালের দাম। একদিনের ব্যবধানে সব ধরনের চাল কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে। মিনিকেট চাল 54 থেকে কমে 52 টাকা, বাসমতি 62 টাকা থেকে 58 টাকা, স্বর্ণা 46 টাকা থেকে কমে 43 টাকায় বিক্রি হচ্ছে। সৌরজাতের সকল চালের দাম 50 কেজির বস্তায় কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। চালের দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। আমরা চাউলের দাম যদি একটু কম হয় তাহলে আমরা একটু বেঁচে যাই। যেভাবে কমছে, যদি আরেকটু নিম্ন গতিতে আসে তাহলে আশা করা যায় সাধারণ গরিব মানুষ কিছুটা হয়তো বাঁচতে পারবে। চাল আমদানির ঘোষণায় দেশের পাইকারি ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দিয়েছেন। দেশের বাজারগুলোতে চালের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বলে দাবি মিল মালিকের। আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে ধান চাউল ক্রয় করছি, এইভাবে যদি বেচা কিনা না হয় আমরা তো লোকসানের ভিতরে পড়ে যাচ্ছি। সরকারের আমদানিকৃত চাউলের দাম যদি কেজিতে 5 টাকা 6 টাকা তার চেয়ে কম হয়, তাহলে মিল মালিকদের যে চাউল এখন বর্তমান মিলে মজুদ আছে তার থেকে আমরা মনে করি যে প্রতি বস্তায় 200 থেকে 250 টাকা তাদের লস হবে। এদিকে আমদানিকৃত চাল মজুদ বন্ধে বাজার মনিটরিংয়ের দাবি জানান খুচরা ব্যবসায়ীরা। দুষ্কৃত ব্যবসায়িক যাতে কাজ না করতে পারে সেটা হচ্ছে প্রশাসনের একটু দৃষ্টি রাখতে হবে। চাল মজুদ করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলেই ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। কেউ যদি বাজার অস্থিতিশীল করে, অস্থিতিশীলতার উদ্দেশ্যে যদি মজুত করে, সেটা অবশ্যই গর্হিত কাজ। এর জন্য মজুত বিরোধী আইনে তার জরিমানা হতে পারে, চালও জব্দ করা হতে পারে, এমনকি তাকে দ্রুত বাজারজাতকরণের আদেশও সরকার জারি করতে পারে। কুষ্টিয়া জেলা মিল মালিক সমিতির তথ্য মতে খাজানগর চালের মোকামে প্রতিদিন 150 মেট্রিক টন চাল বিক্রি হয়। সময় সংবাদ, কুষ্টিয়া। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। এদেশে যারা পাকিস্তানিদের দোসর ছিল প্রকাশ্যে, এবং যারা বর্ণচোরা দোসর ছিল তারা, আর বিদেশি যেই আন্তর্জাতিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই শক্তি
মিলে সম্মিলিতভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বর্ণচোরা শক্তির মধ্যে ছিল খন্দকার মোস্তাক আহমেদ, জিয়াউর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা পাকিস্তানের পক্ষে ৭ম নৌবহর পাঠিয়েছিল। বান্দরবানের রুমা উপজেলায় রাস্তা ছাড়াই পাহাড়ের পাদদেশে প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি। এলাকাবাসীর ও জেলা প্রতিনিধির অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলে সেতুটি নির্মাণ করা হয়েছে। বান্দরবান থেকে NA জাকিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বান্দরবানের রুমা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দুর্গম পলিকাপাড়া। এখানকার পাহাড়ের পাদদেশে 68 মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ LGED। দুর্গম গালেঙ্গা ইউনিয়নে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও ব্রিজের শেষ প্রান্তে বিশাল পাহাড় ও যাতায়াতের রাস্তা না থাকায় স্থানীয়দের চলাচলে কোনো কাজে আসছে না। এই ব্রিজটা এখন পর্যন্ত অকেজো বা অপচয় হয়ে গেছে। ওই পাহাড়টি কেটে যদি চলে যায়, ওই পাহাড় যে জমি পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যাবে। ব্রিজটা বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য এই পাহাড়টা যদি কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে। রোড টোড হলে তো অবশ্য কাজে আসবে। এখন পাহাড়ের মধ্যে কিভাবে এটা কি কাজ করবে, কি কাজে আসবে? এদিকে পাহাড়ের পাদদেশে এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ ও পাহাড় কেটে রাস্তা করার চেয়ে সড়ক পথে রাস্তার উন্নয়ন কাজ করলে এলাকার মানুষ বেশি সুফল পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। টিলার মধ্যে লাগাইছে, মানে যদি টিলার যদি না লাগাইতো তাহলে রাস্তা তো অন্য লেনে যদি নিয়ে যেত তাহলে রাস্তা অবশ্য ক্লিয়ার হয়ে যেত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ভবিষ্যতে রাস্তা করার পরিকল্পনা থেকেই ব্রিজটি করা হয়েছে। এদিকে 40 মিটার করছে আমরা পিসি গার্ডার, 28 মিটারটা করছে আমরা স্ল্যাব ডিজাইন, কারণ পিসি গার্ডার বাঁকানো যায় না, তো এই জন্য স্ল্যাব ডিজাইন করে দিয়েছি। করে মাথাটা বাঁকায় আমরা পাহাড়ের পাদদেশে লাগাই দিয়েছি। LGEDর তথ্য মতে 2017 সালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4 কোটি 14 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। 2019 সালে কাজটি সমাপ্ত করার কথা থাকলেও চলতি বছরের মার্চ মাসে কাজটি শেষ করে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় সংবাদ, বান্দরবান। নীলফামারীর সৈয়দপুরে চলছে 10 মহরম পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি। করোনার কারণে সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে হবে আয়োজন। নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 10 মহরম পবিত্র আশুরা পালনের জোর প্রস্তুতি চলছে নীলফামারীর সৈয়দপুরে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীর মাঝে। বছরের পর বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এখানে পালিত হয় পবিত্র আশুরা। আর তাই দিনটিকে সামনে রেখে ইমামবাড়া ও প্রতীকী কারবালায় শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, রং করা ও সংস্কারের কাজ। 2 শতাধিক কারিগর ও ইমাম হাসান হোসেনের ভক্তরা ব্যস্ত সময় পার করছেন অর্ধ শতাধিক তাজিয়া তৈরির কাজে। 7 মহরম থেকেই শুরু হয়েছে ইমামবাড়াগুলোয় ফাতেহা পাঠ ও নিশান চড়ানো। দিন রাত আমাদের ইনশাআল্লাহ কাজ হচ্ছে। আর আগামী বৃহস্পতিবারের রাত্রে 9টার সময় আমাদের তাজিয়া শরীফ ইমাম বারগায় প্রতিস্থাপন হবে। দীর্ঘ বছর ধরে আমরা করে আসতেছি, বাবা আদম থেকে বাপরা করে গেছে, বাপরা চলে গেছে দুনিয়া থেকে, তারপরে আমরা আসি, এখন আমরা করতেছি। করোনা পরিস্থিতি নিয়ে মানুষের ভিড় যেন না হয় সেরকম সীমিত আকারে আমরা কাজ করছি। অনেক দিন ধরে আমি পাইপ বাঁধতেছি, প্রায় 30 বছর ধরে। হ্যাঁ, যেটা আমি মান্নাত পূরণ চাই, এটা আমার আল্লাহ পূরণ করে দেয়। পাইকিয়ারা আসবে, তারা এখানে সালাম দিবে, সালামি দিয়ে পর তারা এখানে পাইক খুলবে, খোলার পর আমাদের এই আখেরি মোনাজাতে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি হয়ে যাবে। পবিত্র আশুরা সৈয়দপুরে ঐতিহ্যগতভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়ে থাকে প্রতি বছর। তবে এবার করোনা পরিস্থিতির কারণে স্থানীয় প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে পালন করা হবে। আমরা আশা করি যে পবিত্র আশুরা পর্যন্ত আমরা খুব সুস্থভাবে এই উৎসবটাকে বা এই আমাদের পরবটাকে আমরা খুব ভালোভাবে এটা পালন করতে পারবো আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানি বাংলাদেশ প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী। সৈয়দপুর শহরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তাজিয়া মিছিল হয়। সময় সংবাদ, নীলফামারী। ফের রাজনৈতিক সংকটে মালয়েশিয়া। মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করলেও তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় আপত্তি জানান বিরোধীরা। তীব্র বিরোধিতার মুখে অনলাইনে পার্লামেন্ট সদস্যদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির স্পিকার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মালয়েশিয়ায় গেল কয়েকদিনের বিক্ষোভ সহিংসতার জেরে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তবে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয় তাকে। এ নিয়ে তীব্র আপত্তি জানান দেশটির সংসদ সদস্যরা। প্রতিবাদের মুখে দ্রুত নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্ট সদস্যদের লিখিত ভোট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার আজহার আজিজান হারুন। বুধবার বিকেল 4টার মধ্যে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে ভোটগুলো ফ্যাক্স, ইমেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্পিকারের ব্যক্তিগত সচিবের কাছে জমা দিতে বলা হয়। এই ক্ষেত্রে সংসদের লিখিত ভোট ও বিষয়বস্তু সম্পর্কে গোপন রাখা হবে। এর আগে মহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর শূন্য পদ নিয়ে আলোচনা করতে দেশটির রাজার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির বিরোধী দলীয় নেতারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আয়ারল্যান্ডে করোনার চতুর্থ ঢেউয়ে দিন যতই যাচ্ছে ততই আক্রান্তের হার বেড়েই চলেছে। এতে করে আগামী দিনগুলো নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডের জুলাই মাসেও প্রতিদিন গড় আক্রান্ত 1000-এর বেশি ছিল না। সেখানে আগস্টে প্রতিদিন গড় আক্রান্ত 2000 ছুঁই। দ্রুত আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আগামী দিনগুলো নিয়ে শঙ্কিত বাংলাদেশিরা। এভাবে চলতে থাকলে আবারও লকডাউনের ভাবনায় চিন্তিত তারা। নতুন করে আক্রান্তের হার বেড়ে যাওয়ার হয়তো কাজ করছে। শেষ কিছুদিন যাবত যেভাবে আক্রান্ত হচ্ছে এটি আমাদের জন্য কোনো ভালো খবর নয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আবারও লকডাউনের কবলে পড়তে পারি, যেটা আমাদের কারোরই কাম্য নয়। মূলত গ্রীষ্মকালীন ছুটিতে মানুষের ঘোরাফেরা আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় সংক্রমণ আবারও বেড়েছে বলে মনে করেন প্রবাসীরা। ভেবেছিলাম আমরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু যেভাবে কোভিডে আক্রান্ত হচ্ছে এতে করে এটি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে। একদিকে গ্রীষ্মকালীন ছুটিতে সবাই বাইরে ঘুরে বেড়া, আরেক দিক দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, এসব কারণেই সংক্রমণ হচ্ছে বলে মনে হয়। এদিকে করোনার চতুর্থ ঢেউয়ে 16 থেকে 29 বছরের ছেলেমেয়েরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পর্যটকদের ভিড়ে ভেনিস সহ উত্তর ইতালিতে তিল ধারণের ঠাঁই নেই। দেশটিতে আগস্টের গরমের ছুটিতে বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা। তাই ভ্রমণকারীদের ভিড় বেড়ে যায় বহুগুণ। এ সময় ভ্রমণে বেরিয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। বন্ধ ইতালির অধিকাংশ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। অনেক দিন ধরে করোনা ভাইরাসের জন্য ভ্রমণ কেন্দ্রগুলো বন্ধ ছিল। বর্তমানে ইতালির পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। তাই ভ্রমণে বেরিয়েছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির পর্যটন কর্পোরেশনের হিসাব মতে এবছর পর্যটকদের আগমনের কেন্দ্রবিন্দু ভেনিস। শুধু ভেনিসের মার্কোপোলো বিমানবন্দরে প্রত্যেক দিন 22,000 পর্যটকের আগমন ঘটে। এই প্রদেশে রয়েছে 4টি বিমানবন্দর। অনেক দিনের স্বপ্ন ছিল ভেনিসে ঘুরতে আসার। ভেনিস অনেক সুন্দর শহর, ভেনিসে এসে অনেক ভালো লাগলো। ছুটি চলতেছে তাই পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ভেনিস দেখার জন্য চলে আসলাম। আব্বু আম্মুর সাথে এসেছি, খুব ভালো লাগছে। অসম্ভব সুন্দর একটি শহর। প্রায় 2 লাখ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতালিতে অধিকাংশই পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসংস্থানে নিয়োজিত। তাই পর্যটক বৃদ্ধিতে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি, SMS টিকা কার্ড না দেখাতে পারলে পাচ্ছেন না কেউ। অ্যাম্বুলেন্স দিলেও টাকায় কেনা টিকা দিতে এখনো আশার বাণী ভারতের। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।